আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আলোচনা করছিলাম সমন্বয় নিয়ে। আমরা আজকের এই পর্বে আলোচনা করতে চাই আমাদের আর্থিক বিবরণীতে যেই সমন্বয়টা করতে আমাদের সবচাইতে বেশি কষ্ট হয়, যে সমন্বয়টা করতে আমাদের সবচেয়ে বেশি অসুবিধা হয়, সেই সমন্বয়টা অর্থাৎ দেনাদার ও কুঋণ সম্পর্কিত সমন্বয় নিয়ে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করতে চাই। দেখো, দেনাদার ও কুঋণ সম্পর্কিত সমন্বয় আমাদের কাছে অনেক বেশি ঝামেলাপূর্ণ মনে হলেও এই জিনিসটা আমাদের জন্য করাটা অনেক বেশি সহজ। কিভাবে আমরা একটু খেয়াল করে দেখি। দেখো, 1 নম্বর সমন্বয় আমরা যদি আসি, প্রথম সমন্বয় কি বলা আছে দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয় অথবা 2000 টাকার দেনাদার দেউলিয়া হয়ে গেল। সমন্বয়ে যদি আমার কোনো কুঋণ বা অনাদায়ী পাওনা, কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া থাকে, সেটা হচ্ছে আমার জন্য নতুন কুঋণ সঞ্চিতি অথবা নতুন কুঋণ। খেয়াল করো, সমন্বয়ে যদি আমার কোনো কুঋণ বা অনাদায়ী পাওনা, কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া থাকে, তাহলে সেটা নতুন। রেওয়া মিলে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে পুরাতন। আচ্ছা, আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি, এটার কাজ কি ভাইয়া? এই যে 2000 টাকার নতুন অনাদায়ী পাওনা, যেহেতু এটা সমন্বয় দেওয়া আছে, এটার নাম কি? নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনার কাজ হচ্ছে এটাকে একবার আমার পরিচালন ব্যয়ের সাথে লিখতে হবে। পরিচালন ব্যয় যে কাজ আছে, নতুন পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ওই সিকোয়েন্সে গিয়ে আমি এখানে নতুন কুঋণটা লিখে দিব 2000 টাকা। এবং এই নতুন কুঋণ বা নতুন অনাদায়ী পাওনা এটা কিন্তু আমার দেনাদারের পরিমাণকে হ্রাস করে দিবে। এই জন্য দেনাদার যেখানে লিখবো সেখানে আমরা এই কুঋণের পরিমাণটাও বাদ দিয়ে দিব। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা যাব 2 নম্বর সমন্বয়ে। 2 নম্বর সমন্বয় কি বলছে দেখি। 2 নম্বর সমন্বয় আমাকে বলেছে দেনাদারের 3000 টাকা অবলোপন করো, অবশিষ্ট দেনাদারের উপরে 8% সন্দেহজনক দেনা সঞ্চিতি ধার্য করতে হবে। আমার রেওয়া মিলে প্রাপ্য হিসাব দেওয়া 33,000, কুঋণ দেওয়া 2200, কুঋণ সঞ্চিতি দেওয়া হচ্ছে 5000 টাকা। ভালো কথা ভাইয়া, আমার সিকোয়েন্সটা কি হবে খেয়াল করে দেখো। আমার সিকোয়েন্সটা কি হবে? আমার সিকোয়েন্স হচ্ছে পুরাতন নতুন এটাকে কি বলে? আমার সিকোয়েন্সটা হচ্ছে কি, বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ে আমার সিরিয়ালটা হচ্ছে পুরাতন কুঋণ যোগ নতুন কুঋণ যোগ নতুন কুঋণ সঞ্চিতি বাদ পুরাতন কুঋণ সঞ্চিতি। আরেকবার খেয়াল করো, কি করতে হবে ভাইয়া? পুরাতন কুঋণ যোগ নতুন কুঋণ যোগ নতুন কুঋণ সঞ্চিতি বাদ পুরাতন কুঋণ সঞ্চিতি। এটা হচ্ছে আমার সিকোয়েন্সটা, তাই না? ওকে, ফাইন। তাহলে একটু যদি খেয়াল করে দেখি ভাইয়া, পুরাতন কুঋণ প্রশ্নে দেওয়া আছে 2200, এই যে জায়গায় লিখলাম আমি 2200। পুরাতন কুঋণ সঞ্চিতি দেওয়া আছে 5500, সরি 5000 দেওয়া, 5000 দেওয়া। ওকে, ফাইন, 5000 দেওয়া। এখন নতুন কুঋণ সমন্বয় কি বলছে দেখো তো, দেনাদারের 3000 টাকা অবলোপন করতে হবে। তাহলে 3000 টাকা হচ্ছে আমার জন্য নতুন কুঋণ। কুঋণ সঞ্চিতি কত? অবশিষ্ট দেনাদারের উপরে 3000 টাকা কুঋণ অবলোপন করার পরে অবশিষ্ট দেনাদারের উপরে আমার দেনাদারের সঞ্চিতি ধার্য করতে হবে 8000 টাকা। তাহলে ভাইয়া আমার প্রশ্নের দেনাদার হচ্ছে 33,000। আমার প্রশ্নের দেনাদার হচ্ছে 33,000। এই জায়গা থেকে বাদ দিব আমি নতুন কুঋণ 3000। তাহলে আমার এখানে থাকতেছে 1 2 3 4 30,000। এই 30,000 টাকার উপরে আমি এখানে 8% ধার্য করব। 30,000 টাকা 1 2 3 4 ইন্টু 8%, তাহলে কত ভাইয়া? 2400 টাকা। কত টাকা? 2400 টাকা। এটা হচ্ছে আমার জন্য 2400 টাকা কি আমার জন্য নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, তাহলে যোগ করি 2200 যোগ 3000 যোগ 2400 বিয়োগ 5000, তাহলে কত? 2600 টাকা। এই যে দেখো 2600 টাকা। ভাইয়া আমি আবারও বলতেছি, এই সিকোয়েন্সটা মনে রাখবা। নতুন মানের সমন্বয় থাকবে, পুরাতন মানে হচ্ছে কি, এই নতুন মানের সমন্বয় থাকবে, আর পুরাতনটা থাকবে কোন জায়গায়? পুরাতনটা থাকবে হচ্ছে আমার এখানে
রেওয়া মিলের মধ্যে। ওকে, এই কাজটা আমি দেনাদারের সাথে করতে হবে বা প্রাপ্য হিসাবের সাথে। প্রাপ্য হিসাব থেকে আমি বাদ দিব নতুন কুরিন, 33,000 টাকা থেকে 3,000 বাদ দিলে থাকবে 30,000। বাদ দিব নতুন কুরিন সঞ্চিতি 8% 2,400, বাদ দিলে থাকবে হচ্ছে 27,600 টাকা। এটা হচ্ছে আমার জন্য নতুন দেনাদার। এটা হচ্ছে কি আমার জন্য নতুন দেনাদার বা সমাপনী দেনাদার। কথাটা কি বোঝা গেছে? না বুঝলে আমরা সামনের দিকে আরো বুঝবো, আরো আছে, আমরা আরো বুঝবো। 3 নাম্বারটায় আমরা যাই। আমরা 3 নাম্বারটায় যাব। 3 নাম্বারে কি বলছে ভাইয়া? বলছে দেনাদারের অন্তর্ভুক্ত, দেনাদারের মধ্যে অন্তর্ভুক্ত 3,000 টাকার নতুন সঞ্চিতি ধার্য করতে হবে। নতুন সঞ্চিতি ধার্য করতে হবে। রেওয়া মিলে প্রাপ্য হিসাব 33,000, কুরিন দেওয়া আছে, কুরিন ও সন্দেহজনক দেনা দেনা দেওয়া আছে 18,000, কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি দেওয়া আছে হচ্ছে 4,000। 4টা সিকোয়েন্স মনে করো ভাইয়া। 4টা যে সিকোয়েন্স ছিল সেই সিকোয়েন্সটা একটু মনে করার চেষ্টা করো। আমি একটু নিচের দিকে একটু লিখবো, নিচের দিকে দেখি জায়গা পাই কিনা। হ্যাঁ, জায়গা পাবো ভাই। আমার 4টা সিকোয়েন্স কি ছিল ভাইয়া? 4টা সিকোয়েন্স ছিল পুরাতন কুরিন, অনাদায়ী পাওনা লেখা না কুরিন লেখা? কুরিনই লেখা। তাহলে পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি, বাদ দিয়ে দিব বাদ পুরাতন কুরিন সঞ্চিতি, বাদ দিয়ে দিব বাদ পুরাতন কুরিন সঞ্চিতি, তাই না? আচ্ছা, এখন তুমি একটু দেখো পুরাতন কুরিন মানে কি? রেওয়া মিলে যেটা দেওয়া থাকবে, রেওয়া মিলে প্রাপ্য হিসাব 33,000, নতুন কুরিন দেওয়া আছে 1800 টাকা। তাহলে এখানে আমি লিখলাম 1800 টাকা। নতুন কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি 4,000, পুরাতন কুরিন সঞ্চিতি দেওয়া আছে আমার এখানে 4,000 টাকা। ওকে, এরপরে বলছে কি দেনাদারের মধ্যে অন্তর্ভুক্ত 3,000 টাকার সঞ্চিতি ধার্য করতে হবে। নতুন করে ধার্য করতে হবে মানে নতুন সঞ্চিতি কত টাকা? নতুন সঞ্চিতি ধার্য করতে হবে কত? 3,000 টাকা। তাহলে এই জায়গায় আমি লিখি 3,000 টাকা। ওকে, নতুন কুরিন কোনো কিছু দেওয়া নাই, তাহলে 0 টাকা। এগুলো সব যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে তোমার থাকবে কত? থাকবে হচ্ছে এখানে 800 টাকা। এই যোগ বিয়োগ করলে তোমার থাকে কত? 800 টাকা। দেখো ভাইয়া, এই কাজটাই কিন্তু আমরা এখানে করছি, এই কাজটাই কিন্তু আমরা এখানে করছি। দেনাদারের সাথে কাজ হবে, দেনাদারের সাথে কাজ হয় শুধুমাত্র নতুন কুরিন এবং নতুন কুরিন সঞ্চিতির। দেনাদারের সাথে শুধুমাত্র সমন্বয়ের কাজ হবে। সমন্বয় কি ছিল? নতুন কুরিন ছিল। সমন্বয় কি ছিল? নতুন কুরিন সঞ্চিতি ছিল। তাহলে এই যে জায়গায় লিখলাম কুরিন ও কুরিন সঞ্চিতি বাদ দিয়ে দিলাম, তাহলে থাকতেছে কত? 30,000 টাকা। থাকতেছে কত? 30,000 টাকা। ওকে, এরপরেরটাই আমরা যাই 4 নম্বরে। কি বলছে? সম্ভাব্য কুরিন ও সন্দেহজনক দেনা 8% ধরতে হবে। রেওয়া মিলে প্রাপ্য হিসাবের পরিমাণ কত? প্রাপ্য হিসাবের পরিমাণ হচ্ছে আমার 40,000 টাকা। তাহলে ভাই 40,000, 1 2 3 4, 40,000 টাকার 8%, 1 2 3 4, 40,000 টাকার 8%, 40,000 টাকা 8% কত? 3,200 টাকা। 3,200 টাকা হচ্ছে আমার নতুন কুরিন, তাই না? 3,200 টাকা কি আমার জন্য নতুন কুরিন। ভালো কথা, নতুন কুরিন কত? 3,200 টাকা লিখে দিলাম। প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে, বাদ দিয়ে দিলাম। দেখো এইখানে আমি চাইলে আমার যে 4টা লাইন ছিল আমি লিখতে পারতাম। এখানে আমার যে 4টা লাইন ছিল, আমার 4টা লাইন কি কি ছিল ভাইয়া? আমার যে 4টা লাইন ছিল পুরাতন কুরিন, পুরাতন কুরিন, এর সাথে যোগ করব যোগ নতুন কুরিন, যোগ নতুন কুরিন সঞ্চিতি, বাদ পুরাতন কুরিন সঞ্চিতি। বাট কোনো কিছু তো নাই, শুধু নতুন কুরিনটা আছে, যোগ করার দরকার ছিল, এই জন্য এটাকে আমি এখানে যোগ করে দিছি। কথা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা আসি 5 নম্বরে। বলছে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি 1800 টাকা বৃদ্ধি করতে হবে। 1800 টাকা বৃদ্ধি করতে হবে। রেওয়া মিলে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি দেওয়া আছে 3,000 টাকা। কত টাকা দেওয়া আছে? 3,000। তার মানে আগে আমার ছিল হচ্ছে 3,000 টাকা, আমাকে বলছে 1800 টাকা আরো বৃদ্ধি করে যত হয় সেটা তোমার নতুন কুরিন সঞ্চিতি যোগ করে দাও, যোগ করে 4,800 টাকা। এই 4,800 টাকা হচ্ছে আমার জন্য নতুন কুরিন সঞ্চিতি, আর পুরাতন কুরিন সঞ্চিতি তো দেওয়াই আছে 3,000। তাহলে আমার সিকোয়েন্স ছিল নতুন থেকে পুরানটা বাদ দিতে হবে, বাদ দিয়ে দিলাম 1800 টাকা। এই জায়গায় আমার দেনাদার থেকে 4800 টাকা আমি বাদ দিয়ে দিব। কথা কি বোঝা গেছে? আরেকবার দেখো ভাইয়া, পরিচালন ব্যয়ে কিন্তু আমি 4টা লাইন লিখি নাই, যেটা যেটা লাগবে সেটা সেটা লিখবো। তুমি মনে রাখবা ভাইয়া, আবারও বলতেছি, তুমি এই জিনিসটা তোমার মাথায় গেঁথে রাখবা, এই জিনিসটা তুমি মাথায় গেঁথে রাখবা যে এইখানে কাজ হয় কি কি জানো? এইখানে কাজ হয়
এখানে কাজ হয় পুরাতন কুরিন, এখানে কাজ হয় পুরাতন কুরিন, পুরাতন কুরিনের সাথে যোগ করতে হবে যোগ নতুন কুরিন, যোগ নতুন কুরিন সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতি, বাদ দিয়ে দিব বাদ পুরাতন কুরিন সঞ্চিতি। কথা কি বুঝাইতে পারছি? কাজ এই চারটাই, যে যে আইটেম থাকবে আমি লিখবো, যে যে আইটেম থাকবে না আমি লিখবো না। যেমন এই 5 নম্বর সমন্বয়ে আমার ছিল কি কি, নতুন কুরিন সঞ্চিতি ছিল, পুরাতন কুরিন সঞ্চিতি ছিল, সামনে দুইটা ছিল না, আমি এই দুইটা লিখি নাই। এই চারটা আইটেমই যা থাকবে লিখবো, যা থাকবে না লিখবো না। নতুনগুলো থাকবে সমন্বয়, পুরাতনগুলো থাকবে রেওয়া মিলে, নতুনগুলো থাকবে সমন্বয়, পুরাতনগুলো থাকবে কি রেওয়া মিলের মধ্যে। কথা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা যাই 6 নম্বর সমন্বয়ে। 6 নম্বর সমন্বয়ে কি বলছে দেখি তো, বলছে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি 7,000 টাকায় উন্নত করতে হবে। ভাইয়া এই একটা 29 স্তর খেলা এখানে, ঠিক আছে, বলছে 7,000 টাকায় উন্নত করতে হবে, তার মানে নতুন কুরিন সঞ্চিতি 7,000 টাকা, 7,000 টাকায় উন্নতি করতে হবে, মানে আমার নতুন কুরিন সঞ্চিতি 7,000 টাকা। অথবা এইভাবে বলতে পারে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি 7,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করো, যেটাই বলুক। রেওয়া মিলে আমার কুরিন সঞ্চিতি দেওয়া আছে 4500 টাকা। তাহলে নতুন কুরিন বাদ পুরাতন, নতুন কুরিন সঞ্চিতি বাদ পুরাতন কুরিন সঞ্চিতি, 7,000 টাকা থেকে 4500 টাকা বাদ দিব 2500 টাকা। দেনাদার থেকে নতুন কুরিন সঞ্চিতি বাদ দিব, নতুন কুরিন সঞ্চিতি 7,000, দেনাদার থেকে বাদ দিয়ে দিব 7,000, যেটা বের হবে সেটাই আমাদের রেজাল্ট, যেটা বের হবে সেটাই কি আমাদের রেজাল্ট, তাই না? আচ্ছা, এরপর 6 নম্বরটা আমরা আসি। মোট কুরিনের পরিমাণ কত? 5,000 টাকা। ভালো কথা। আর রেওয়া মিলে কুরিন দেওয়া আছে 2700 টাকা। তাহলে আমার সিকোয়েন্স কি ছিল? পুরাতন কুরিন যোগ নতুন কুরিন। ভাইয়া খেয়াল করো, সিকোয়েন্সটা মনে রাখো ভাইয়া। আমার সিকোয়েন্স কি ছিল? পুরাতন কুরিন, পুরাতন কুরিন, এটার সাথে যোগ করব যোগ, এটার সাথে যোগ করব যোগ নতুন কুরিন, যোগ নতুন কুরিন সঞ্চিতি, বাদ দিয়ে দিব বাদ পুরাতন কুরিন সঞ্চিতি। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? এখন আমার প্রশ্নে আসেই হচ্ছে পুরাতন কুরিন নতুন কুরিন সঞ্চিতি, পুরাতন কুরিন আর নতুন কুরিন, তো যা ছিল এটাই লিখে দিলাম আমরা। আর নতুন কুরিনটা কি করতে হয়? দেনাদার থেকে বাদ দিয়ে দিতে হয়, বাদ দিয়ে দিলাম। মনে রাখবা, নতুন কুরিন সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, এগুলো দেনাদার থেকে বাদ যাবে। নতুন কুরিন সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, এগুলো দেনাদার থেকে বাদ দিতে হবে, এগুলো আমি বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিয়ে দিলাম 8,000 টাকা। 8 নাম্বারটা, আচ্ছা 7 পর্যন্ত আমরা করলাম, তাই তো? হ্যাঁ, 8 নাম্বারটায় আমরা আসবো। 8 নাম্বার কি বলছে? ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে 12,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। আমি ব্যাংকে চেক নিয়ে গেছিলাম, আমার দেনাদার একটা চেক দিছিল। এন্ড দেখো, দেনাদারের কাছ থেকে চেক পাইলে ঘটনা কি ঘটে? দেনাদারের নিকট হতে চেক প্রাপ্তি, এটা জাবেদা আমরা কি দেই? দেনাদারের নিকট থেকে চেক পাওয়ার সাথে সাথে আমি জাবেদা দেই হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, এবং দেনাদার হিসাব ক্রেডিট, এবং দেনাদার হিসাব ক্রেডিট। ব্যাংকে চেক পাওয়ার সাথে সাথে, দেনাদারের কাছ থেকে চেক পাওয়ার সাথে সাথে আমি করে দেই ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, সাথে সাথে করে দিই। আমি সাথে সাথে এটাই করি, কি করি? ব্যাংক হিসাবকে ডেবিট করি, দেনাদার হিসাবকে ক্রেডিট করি, ব্যাংক হিসাবকে ডেবিট করি, দেনাদার হিসাবকে আমি ক্রেডিট করে দিই, সাথে সাথে করে দিই, তাই না? আচ্ছা, এরপরে কাজটা কি হয় আমার ভাইয়া? ভাইয়া আমার এরপরে কাজটা কি হয়? আমার এরপরে কাজ হয় হচ্ছে, মানে এই একটু করলাম আমি, চেকটা নিয়ে আমি ব্যাংকে গেলাম, ব্যাংক আমারে বললো এই চেক তো ভুল, এই চেকের সাইন ঠিক নাই, এই অ্যাকাউন্টে টাকা নাই, বা যে কোনো একটা সমস্যা করে আমাকে চেকটা রিজেক্ট করে দিল, যে এই চেকে আমি আপনার টাকা দিতে পারবো না। তার মানে আমার এখন কি করতে হবে? এই যে আমি যে ব্যাংক বাড়ায় দিছি, অ্যাকচুয়ালি তো ব্যাংকটা বাড়ে নাই। এই যে আমি ব্যাংকের টাকা বাড়াইছিলাম, এটা তো অ্যাকচুয়ালি আমার বাড়ে নাই। তাহলে এটা এখন কি করতে হবে? কমাতে হবে, কমাতে হবে। এই যে দেনাদারের পরিমাণ কমে গেছিল, এটার এখন বাড়াতে হবে। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? ভাইয়া কথা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বলিও। তাহলে এই জায়গায় দেখো, প্রাপ্য হিসাবে লিখে যোগ করে দিব, দেনাদারের পরিমাণ বাড়ায় দিব, ব্যাংক হিসাব লিখে ব্যাংকের টাকা আমি আবার কমায় দিব। কথা কি বুঝাইতে পারছি?
যা করছিলাম তার উল্টা করে দিতে হবে। তার কারণ আমি ব্যাংকে চেক নিয়ে যাওয়ার পরে ব্যাংক আমার রিজেক্ট করে দিছে, আমাকে প্রত্যাখ্যান করে দিছে, তাই না, যে তোমার এই চেকে টাকা দিব না। তাহলে দেনাদার যেটা কমাইছিলাম সেটা বাড়াই দিব, ব্যাংক যেটা বাড়াইছিলাম সেটা আমি কমাই দিব। কথা বোঝা গেছে ভাইয়া? ওকে, তাহলে খেয়াল করে দেখো ভাই, আমরা 8টা সমন্বয় আলোচনা করলাম এবং আমি খুব মানে একদম খুব তীব্রভাবে আশাবাদী এই 8টা সমন্বয়ের মধ্য থেকেই দেনাদার সম্পর্কিত বা কুরিন সম্পর্কিত সমন্বয়গুলো তোমার আসবে। তোমার কাজ হচ্ছে ক্লাসটা করে নিজের মতো করে একটু প্র্যাকটিস করা, এই ধরনের সমন্বয়গুলো কিভাবে সমাধান করতে হয় একটু বেশি করে অঙ্ক প্র্যাকটিস করা। তুমি মনে রাখবা, আমি তোমাকে যত ভালো করেই বোঝাই না কেন, বইতে যত ভালো করেই লেখা থাকুক না কেন, তুমি নিজে বাসায় যদি প্র্যাকটিস না করো, তুমি নিজে যদি চর্চা না করো ভাইয়া, তাহলে কিন্তু আসলে তোমাকে দিয়ে মানে খুব ভালো একটা রেজাল্ট করা খুব একটা সম্ভব না। এই জন্য নিজেকে একটু চেষ্টা করতে হবে, এমনভাবে চেষ্টা করতে হবে যাতে করে এই হিসাব বিজ্ঞানে তোমার চাইতে বেশি নাম্বার অন্য কেউ না পায়, বা অন্য কেউ যেন এই নাম্বারটা কল্পনাও করতে না পারে। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।